দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ। রবিবার 14টি জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ হোসেন। তিনি বলেন, ঈদ উল ফিতর পালনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ঈদের প্রথম জামাত জাতীয় ঈদগাহ মাঠে 8:30টায় হবে। আর আবহাওয়া প্রতিকূল হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ হবে। এছাড়াও বায়তুল মোকাররমে বরাবরের মতোই ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় জামাত 9টায়, চতুর্থ জামাত 10টায় এবং শেষ জামাত হবে বেলা 11:15টায়। রাষ্ট্রপতি বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31শে মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1446 হিজরি 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার এক শুভেচ্ছা বার্তায় দল মত নির্বিশেষে সবাইকে পরাজিত শক্তির প্ররোচনা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো ঈদ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা কামনা করেন তারেক রহমান। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির 2 শীর্ষ নেতা। দীর্ঘ 8 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাছে পেলেন তার পরিবারের সদস্যদের। ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ ও 3 নাতনিকে নিয়ে এবারের ঈদ যেন বেগম খালেদা জিয়ার কাছে বিশেষ কিছু। এদিকে লন্ডনে স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন শফিকুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে এবারের ঈদ যেন নিয়ে এসেছে খুশির আমেজ। বিগত বছরগুলিতে তিনি মিথ্যে মামলায় সাজা ভোগ করেছেন, অসুস্থ থেকেও বঞ্চিত হয়েছেন উন্নত চিকিৎসা থেকে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত হয়ে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। 7 বছর পর দেখা হয় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরিবারের সদস্যদের নিয়েই এবারের ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে লন্ডনের কিংস্টন এলাকায় ঈদের নামাজে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ এই খেলার মাঠে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘদিন পরে আজকে ওনারা পারিবারিকভাবে একসাথে মিলিত হতে পেরেছেন। এটি স্বাভাবিকভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া
যে ওনারা একটু মানসিকভাবে যে কোনো সমস্যা অনেকটা সুস্থ তা বোধ করছেন, উৎফুল্ল আছেন, কারণ মানসিক এক ধরনের শান্তিতে আছেন। ঈদ উপলক্ষে দেয়া এক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ ১.৫ দশক পর দেশের মানুষ এবার ভয়হীন স্বাধীন পরিবেশে ঈদ উদযাপন করায় এবারের ঈদ নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। শফিকুল হক, ৭১। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানকার নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঈদগাহর প্রস্তুতি দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন একটি দল কলকাতায় বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আর নগর পুলিশ প্রধান বলেছেন শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত ঢাকাসহ সারা দেশ। সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার বলেন, কেউ যদি অপতৎপরতা ও নাশকতা চালাতে চায় তা মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বললেন, ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড সুইমিং করবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিসিটিভি সদস্যবৃন্দ মোতায়েন থাকবে। পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে। ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। আপনারা জানেন কলকাতায় কারা আছে, কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়বেন। তাদের নিরাপত্তায় থাকবে ১৫,০০০-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। সুমন তানভীর, ৭১, ঢাকা। রাজধানীবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য সব আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন সকালে ঈদের জামাত সহ এই উৎসব আয়োজনে থাকছে আনন্দ মিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে অংশ নেওয়াদের রয়েছে আপ্যায়নের ব্যবস্থাও। এই আনন্দ উৎসবে সামিল হতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ৪০০ বছর আগে মুঘল আমলে ঢাকার ঈদ আয়োজন কেবল ঈদের নামাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ছিল বর্ণাঢ্য ঈদ মিছিল, সাংস্কৃতিক চর্চা আর নানা রকম মেলা। এসব আয়োজনে অংশ নিত সর্বস্তরের মানুষ। গেল কয়েকদিন ধরেই চলছে মাঠ প্রস্তুতির কাজ। শেষ দিনে সেই কাজ পরিদর্শন করে উত্তরের নগর প্রশাসক জানালেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে লালন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ঈদ আনন্দ উৎসব ২০২৫, ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই ৫টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি এবং আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন এবং এসে এই পুরো বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন যে ঐতিহ্য এবং ঢাকার যে ৪০০ বছরের পুরাতন যে ঐতিহ্য, সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। তো সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন। ঈদ জামাতের পর আনন্দ মিছিল সফল করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। শুধুমাত্র পুরুষকে কেন্দ্র করে করিনি, শুধুমাত্র নারীকে কেন্দ্র করে করিনি, আমরা পুরো পরিবার নিয়ে যেন এই শহরের মধ্যে নির্বিঘ্নে
এই আন্দোলনে এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং তার সাথে আমরা নিরাপত্তাটাকে খুবই প্রাধান্য দিয়েছি। বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে এখানের মধ্যে, কোনো ধরনের নিউসেন্স যেন না করা হয় সেদিকে কড়া নজরদারি পুলিশ, ডিএমপি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা এটাকে দেখাশোনা করবেন। সকাল 8:30টায় একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ঈদের আগের দিন সকালে সদরঘাটে যাত্রী চাপ থাকলেও দুপুরের পর তা কমতে থাকে। তাই শেষ বেলায় নির্বিঘ্নে ভোগান্তি ছাড়াই নৌপথে ঘরে ফিরেছে মানুষ। লম্বা ছুটির কারণে এবার নৌপথে শুরু থেকেই যাত্রী উপস্থিতি ছিল কম। ঈদ যাত্রায় এবার বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি সদরঘাটে। যাত্রীরা বলছেন পরিবার, স্বজন আর বন্ধুদের সাথে ঈদ করাটাই আনন্দের, তাই কষ্ট হলেও বছরের এই দিনটি স্বজনদের সাথে কাটাতে চান তারা। সকাল থেকে এখন পর্যন্ত 100টিরও বেশি লঞ্চ ছেড়ে গেছে নৌপথের বিভিন্ন রুটে। লঞ্চও ছেড়েছে নির্দিষ্ট সময়। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সদরঘাটে। ওই সময় তো পা রাখার জায়গা ছিল না ভাই, ওই সময় যাওয়ার সময় খুব কষ্ট হতো। এখন ওই হিসাবে অনেক ভালো আছি, অনেক ভালো লাগতেছে। কোনো রাস্তায় জ্যাম নাই, লঞ্চেও ভিড় নাই। হ্যাঁ, লঞ্চ দিয়ে খুব ভালো লাগে। যেতেছি বাড়িতে ঈদ করবো, মা বাবার সাথে, ভাই বেড়াদার সবাই আছে, এই জন্য সবার সাথে আনন্দের দিন কাটাবার জন্য যাচ্ছি আর কি। বাড়িতে তো সবাই আছে, তো সবার সাথে ঈদ করব। তো দেখা যায় গাড়িতে অনেক কষ্ট হয়ে যায় যাওয়ার জন্য, এর জন্য এইভাবে যাইতে হইতেছে। গ্রামে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করব এবং বন্ধু বান্ধব তারা আছে তাদের সঙ্গে ঈদ করব। এবারে বাসে ঈদ যাত্রার খবর জানবো। সায়দাবাদ বাস টার্মিনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নজরুল বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নজরুল, সায়দাবাদে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর যাত্রীদের নিরাপত্তায় সায়দাবাদ টার্মিনাল কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। যেমনটা বলছিলাম, আসলে সায়দাবাদ বাস টার্মিনালে কিন্তু আজকে 4 রাত ঈদ যাত্রার জাস্ট কয়েক ঘন্টা আগেও কিন্তু গত 2 দিনের তুলনায় এই সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রী চাপ তেমন নাই। এবং বাস কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীরা যারা আসছেন যারা মানে শেষ মুহূর্তে যে ঈদ যাত্রা যাবে তারা আসলে সেই শান্ত স্বাভাবিকভাবে আসলে টার্মিনালগুলোতে বসে আছেন। একই সাথে যদি একটু দেখাতে চাই যে এই সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় কিন্তু যাত্রীর চাপ আসলে সন্ধ্যার পর থেকে কিছুটা কম ছিল, কিন্তু এখন একেবারে যেহেতু আজকে 4 রাত ঈদ যাত্রার শেষ মুহূর্তে, সেখানে কিছু কিছু যাত্রীদের অভিযোগ রয়েছে। তারা বলছে যে আসলে যে এই শেষ মুহূর্তের একদম শেষ ভাগে ঈদের মাত্র কয়েক ঘন্টা বাকি আসলে রাত পড়লে ঈদ, সেক্ষেত্রে আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের একটু অভিযোগ করেছে যে যাত্রীরা যারা আসলে ঢাকা থেকে দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছেন। আর বাস কাউন্টারের মালিকরা বলছেন যে যেহেতু গত 2 দিন যাত্রীর চাপ ছিল, এখন সেই যাত্রী চাপ একেবারেই নেই। সেই যাত্রী সংকটের কারণে আসলে যে তারা যে ন্যায্য ভাড়া আছে সেটি দিয়েও বলে আসলে তারা যে যাত্রীর যে পরিবহন সেটিও তারা করতে পারছেন না। একই সাথে সবকিছু মিলিয়ে যাত্রাবাড়ি সায়দাবাদ বাস টার্মিনালে গত 2 দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটাই কম। এবং শেষ ভাগে যেহেতু এখন ঘড়িতে 9টা বেজে গিয়েছে, 9টার কিছু পরে একেবারে যেহেতু শেষ কিছুটা যাত্রীর চাপ বেড়ে গিয়েছে এই সায়দাবাদ মোড়ের যে টার্মিনালের ভেতর থেকে সামনের অংশে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু বিভিন্ন পয়েন্টে তারা এই তদারকিগুলো করছে। একই সাথে সবকিছু মিলিয়ে আসলে ঈদযাত্রার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল বাবু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ঈদে দেশের সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি শিল্প মালিকদের সাথে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানান তিনি। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন এবং আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কেও জানানো হয়। পরে প্রধান উপদেষ্টাকে ঈদ শুভেচ্ছা জানান সেনাপ্রধান। বৈঠকে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বাংলাদেশের তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আশ্বাসও দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশ। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা চীন সফরকে দেশের জন্য গুরুত্বপূর্ণ এক মাইল ফলক বলে উল্লেখ করেছেন তার মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। তিনি আরও জানান, বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে।
আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। চীন সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বিনিয়োগ, ঋণ ও অনুদানের পাশাপাশি মিলেছে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার প্রতিশ্রুতি। আপনারা দেখলেন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে আলোচিত বিষয় নিয়ে ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার সর্বোচ্চ পর্যায়ের মুখপাত্র ডক্টর খলিলুর রহমান। এবছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর চলছে। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি দাঁড়াবে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিল্পায়নের উপর। তাই প্রধান উপদেষ্টার সাথে চীনা নেতাদের বৈঠকে গুরুত্ব পেয়েছে যৌথ নদীগুলোর পানি ব্যবস্থাপনার বিষয়টি। সেই সাথে তিস্তা প্রকল্পেও সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। চীনের সঙ্গে আমাদের সম্পর্কের 50টি চমৎকার বর্ষ অতিক্রম করে এসেছি এবং আগামী 50টি বছর কেমন করে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলব তার একটা ভিত্তি, একটা শক্ত ভিত্তি আমাদের দুই নেতা, চীনের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, তারা এই ভিত্তিটা তৈরি করে দিলেন। এবার তার একটি দিক হচ্ছে আমি বলেছি পানি সম্পদ এবং অন্য দিকটা হচ্ছে শিল্পায়ন এবং এই দুটো স্তম্ভ তারা শক্ত করে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বাংলাদেশের জন্য স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ আরেক ইস্যু রোহিঙ্গা প্রত্যাবাসন। এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতারও আশ্বাস মিলেছে। চীন সর্বোচ্চ পর্যায়ে এবার প্রত্যাবর্তনের ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন। আগামীতে আমাদের একটা ইউএন কনফারেন্স হচ্ছে, আন্তর্জাতিক কনফারেন্স জাতিসংঘের সেপ্টেম্বরের 30 তারিখে রোহিঙ্গা প্রসঙ্গে। আমরা এই বিষয়ে সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যে এই কনফারেন্সের আগে আমরা কিছু ভিজিবল বা দর্শনযোগ্য অগ্রগতি দেখব। ভবিষ্যতের বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর। শিল্পায়নে জায়গা করে নেবে নিত্য নতুন প্রযুক্তি। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। সুমন মাহমুদ, 71, ঢাকা। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় হতাশ বিএনপি। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অজ্ঞতা হিসেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান তিনি। শফিকুল হকের প্রতিবেদন। আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। কবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন? ডিসেম্বর নাকি জুনে? প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানালেন, দেশের প্রয়োজনেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, তাই না? সেই কারণে আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় রাখতে হতে পারে। মতবিনিময় সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে তিনি জানান, ভূ রাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক খুবই জরুরি। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো, অর্থাৎ আমার ইন্টারেস্টে আমি এই স্বার্থ যেটা অন্যান্যদের প্রয়োজন আছে সেটাকে আমি কাজে লাগাই, সেটাকে আমরা কাজে লাগাতে পারলে আমি মনে যে বাংলাদেশের জন্য ভালো হবে। বিএনপির জনপ্রিয়তা কমানো গেলে কারো কারো ফায়দা নিতে সুবিধা হয় মন্তব্য করে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র কেন বাদ দেওয়া যাচ্ছে না সে প্রশ্নেরও উত্তর দেন মির্জা ফখরুল। তারেক রহমানের সামনে যে কোনো নেতাকে দাঁড় করান, এখন বর্তমানে যারা আছেন আশেপাশেও যেতে পারবে না বলে আমি মনে করি। এটা নট অনলি বিকজ যে সে জিয়া রহমানের ছেলে অথবা আপনার খালেদা জিয়ার ছেলে, সে ইতিমধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন উনি। সেইখানে আমরা পছন্দ করি না, সুতরাং বলবো যে পছন্দ করি না। আর পছন্দ করা না করার সঙ্গে তো দেশের ভালো মন্দের সম্পর্ক আছে। তো
আমরা সলিমুদ্দিনকে দিয়ে বসায় দিয়ে তো আমরা ওই যে পরিবারতন্ত্রের কথা বাদ দিতে পারি না। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ শেষে কবে তিনি দেশে ফিরতে পারেন সেটিও জানান বিএনপি মহাসচিব। ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোনো নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। শফিকুল হক, একাত্তর, ঢাকা। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও ঈদ হবে সোমবার। এদিন বিশ্বের 14টি দেশে ঈদ উদযাপন করা হবে। তাদের মধ্যে আরও রয়েছে ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইরাক, তিউনিসিয়া ও লিবিয়া। এর আগে শনিবার খালিজ টাইমস জানিয়েছে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সোমবার দেশটিতে ঈদ উদযাপিত হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাব্যতা ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আনুষ্ঠানিকভাবে ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও। দেশটির আকাশে শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। এতে এবছর 30 রোজা পালন করবে মালয়েশিয়া, সেই হিসেবে ঈদ হবে সোমবার। Eid ul-Fitr marks the end of the holy month of Ramadan. Muslim devotees and sharing. এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের সাথে জিততে না পারলেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারত বাংলাদেশ লড়াইয়ের মতো সি গ্রুপের অন্য ম্যাচটাও গোলশূন্য ড্র হওয়ায় 4 দলের প্রত্যেকের অবস্থান সমান। এশিয়ান কাপ বাছাই পর্বের বিস্তারিত খালিদ জাবিলের রিপোর্টে। ম্যাড়মেড়ে সাউথ এশিয়ান ফুটবলে যেন হঠাৎই এলো ইংলিশ প্রিমিয়ার লিগের গতি। তাতেই নাস্তানাবুদ ভারতের ডিফেন্স লাইন। বাংলাদেশের স্ট্রাইকারদের বোকামিতে হাতছাড়া হয় অন্তত 1 হালি গোলের সুযোগ। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গোলশূন্য ড্র, লাল সবুজের ভাগে 1টা পয়েন্ট। এই ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে ভারত বাংলাদেশ ম্যাচ ছাড়াও ছিল আরেকটা লড়াই। বাকি 2 দেশ সিঙ্গাপুর আর হংকং এর ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। তাতেই হিসেবটা সহজ, প্রত্যেক দলের ভাগে জুটেছে 1টা করে পয়েন্ট। তবে আশার কথা, হামজা তার বাংলাদেশ দলের সাথে নিজেকে সিঙ্ক করতে ভালোই সময় পাচ্ছেন, কারণ এএফসি কোয়ালিফায়ার মিশনে 3য় রাউন্ড কেবল শুরু করলো জামাল তপু বর্মনরা। পরের ফিফা উইন্ডোগুলোতে হোম অ্যাওয়ে ভিত্তিতে ওরা খেলবে হংকং আর সিঙ্গাপুরের বিপক্ষে, আর ভারতের সাথে হোম ম্যাচটা তো আছেই। বাছাই পর্বের প্রসেসটা বেশ জটিলই বলতে হবে। প্রথম রাউন্ড খেলে 27 থেকে 46 র্যাঙ্কিংয়ের 20 দল। হোম অ্যাওয়ে লড়াই শেষে বিজয়ী 10 দল চলে যায় দ্বিতীয় রাউন্ডে। পরাজিতদের মধ্যে সেরা 3 দল খেলার সুযোগ পায় তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড 36 দলের লড়াই। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে 9 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ 18 দল সরাসরি কোয়ালিফাই করে এশিয়ান কাপের মূল পর্বে, আর তলানির বাকি 18 দল খেলে কোয়ালিফাইং এর তৃতীয় রাউন্ড। এবারের আসরে গ্রুপ আইয়ে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন ও বাংলাদেশের গ্রুপ থেকে সবার নিচের দল হিসেবে জামাল ভুইয়ারা পায় তৃতীয় রাউন্ডের টিকিট। কোয়ালিফায়ারে আবার প্লে অফ রাউন্ডও আছে। প্রথম রাউন্ডের শেষ 6 দল 2 লেগের ম্যাচ খেলে। বিজয়ী 3 দল ঢুকে পড়ে মূল কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে। এই তৃতীয় রাউন্ড আবার 24 দলের লড়াই, 6 গ্রুপে হোম অ্যাওয়ে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সরাসরি এশিয়ান কাপের বাকি থাকা 6 স্লটে ঢুকে পড়ার সুযোগ। বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন, কারণ সি গ্রুপে ভারত ছাড়াও সিঙ্গাপুর আর হংকং রয়েছে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। ওদের সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনাই মনে হবে। তবে এক হামজা চৌধুরী যেভাবে দেশের ফুটবলকে আলোকিত করছেন, তাতে বড় স্বপ্ন দেখা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। খালিদ জামিল, একাত্তর। সময়ের থেকে এগিয়ে থাকাটাই স্মার্টনেস। আর এদিকে দেশের কর্পোরেট সেক্টর যতটা এগিয়েছে সেটাও আমার ব্যাংকটার জন্যই। ভুলে গিয়েছিলাম ফান্ড ট্রান্সফারের কথা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 4 দশক পেরিয়ে সময়ের থেকে এগিয়ে, একসাথে এক পথে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে।